প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আজকে ক্লাসটা আমি বোর্ডে দাঁড়িয়ে নিতে পারছি না, কারণ আমি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে ব্যথা লেগেছে এবং একটু কেটে গেছে, যে কারণে আমার দাঁড়িয়ে ক্লাস নিতে খুব কষ্ট হবে। আমি বসেই ক্লাস নেব, আশা রাখি ক্লাসটা খারাপ হবে না। আমি খাতায় লিখে ক্লাস নেব। আমি গোবিন্দচন্দ্র জোয়ারদার, সবাই আমাকে চেনো। আমি প্রভাষক সরকারি এলবিকে ডিগ্রি মহিলা মহাবিদ্যালয় বাজুয়া, এবং আজকের ক্লাস পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের জ্যামিতিক আলোক বিজ্ঞান। সেই ক্লাসের যে আগের ক্লাসটুকু নিয়েছিলাম সেটা হচ্ছে দর্পণের শ্রেণীবিন্যাস পর্যন্ত হয়েছিল। আজকে তারপর থেকে আমি ধারাবাহিকভাবে ক্লাস শুরু করব, তোমরা দেখবে। এখন আমি একটু পরেই ক্লাসটা শুরু করছি, তোমরা সবাই ক্লাসে মনোযোগ সহকারে দেখবে আর কি। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে সমতল দর্পণ থেকে বস্তু যত দূরত্বে থাকে, প্রতিবিম্ব ঠিক তত দূরত্বে থাকে। এটা ক্লাস এসএসসিতে, মানে তোমরা দশম শ্রেণীতে বা নবম শ্রেণীতে এটা জানার কথা ছিল। অনেকেই জেনেছো, অনেকেই জানোনি। যারা জেনেছো তারা তো ভালো কথা, যারা জানোনি তাদের জন্য আমি বলি যে আমি একটু তোমাদের সেটা প্রমাণ করে দেখাবো। আমি প্রথমে একটা সমতল দর্পণ আঁকি, যে খুবই একটা সিম্পল ব্যাপার। যে একটা সমতল দর্পণ, এখানে আমরা বলি ও বিন্দুতে একটা বস্তু আছে। এই দর্পণের এম বিন্দুতে একটা আলোক রশ্মি এসে পড়ল ও এম পথে। প্রতিফলনের পর সেটা এম ও পথে প্রতিফলিত হবে। আরেকটা আলোক রশ্মি এসে পড়ল, এটা আমরা একটা নাম দিই, যে কোনো একটা নাম ধরি, পি বিন্দুতে এসে পড়ল। পি বিন্দুতে এসে পড়লে এখানে যদি আমি একটা অবিলম্ব আঁকি, তাহলে দেখা যাবে যে এইটা আপতিত রশ্মি হলো, পি এন অবিলম্ব হলো। তাহলে এইটা আপাতন কোণ, আপাতন কোণের সমান করে আমি একটা কোণ আঁকলে সেটা কীরকম হবে? পি কিউ পথে প্রতিফলিত হলো। তাহলে আমি প্রথমে এই যে এমও এবং পি কিউ প্রতিফলিত রশ্মিকে আমি এখানে একটা স্ট্রেট লাইনটা আনা হয়ে গেছে, এখানে ভাঙা ভাঙা রেখা হবে। অবাস্তব যেদিকে আলো আসে না সেই দিকে আলো আসলে সেটাকে ভাঙা ভাঙা রেখা দিয়ে দেখানো হয়। তাহলে এই এমও এবং পি কিউকে পিছনের দিকে বর্ধিত বললে আই বিন্দুতে মিলিত হলো। তাহলে ও বিন্দুর, সবাই দেখতে পাচ্ছ মনে হয়, ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব আই। অবাস্তব কেন? যেহেতু এই দুটো রশ্মিকে পিছন দিকে টেনে মিলানো হচ্ছে, সরাসরি মিলিত হচ্ছে না, এই জন্য এটাকে অবাস্তব প্রতিবিম্ব বলছে। তাহলে এইটা আই কোণ, পি ও রশ্মি অবিলম্বের সাথে আপতন কোণ সৃষ্টি করেছে, পি কিউ প্রতিফলন কোণ। তাহলে দেখা যাচ্ছে যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এখানে আমরা দেখালাম। আর এই রশ্মিটা, এই দুটো রশ্মি এই আই বিন্দু থেকে আসছে বলে সেটা অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আমি দেখাবো, এইবার প্রমাণ করব যে এম ও যতটুকু, এম আই ঠিক ততটুকু। একদম সিম্পল ব্যাপার। আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজ ও এম পি ও ত্রিভুজ আই এম পি। কীভাবে আমি সর্বসম দেখাবো? দেখো,
এই কোণ হচ্ছে কী কোণ? আপাতন কোণ। এই কোণ সমান এই কোণ। কীভাবে হয় দেখো, কোণ ও পি এন ইকুয়াল টু কোণ পি ও এম। কেন? এরা আইকোণ, এই দুটো রশ্মি সমান্তরাল, এইটা ছেদক, এইটা আর এইটা একান্তর কোণ। তাহলে এই দুটো কোণ আমাদের সমান হয়ে যাচ্ছে। এইবার আমি বলবো যে দেখো যে এন পি কিউ ইকুয়াল টু কোণ পি আই এম, এই কোণটা। কেন এরা আর কোণ? এরা আর কোণ এই কারণে, যেহেতু এই রশ্মি আর এই রশ্মি এন এম এবং পি এন সমান্তরাল, এন পি কিউ ছেদক। এই যে আর কোণটা অর্থাৎ এন পি কিউ আর কোণটা পি আই এম, এই কোণটা অনুরূপ কোণ বিদায় সমান। আর প্রতিফলনের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? প্রতিফলনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি আই কোণ আর আর কোণ সমান। তাহলে কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো পিওএম ইকুয়াল টু কোণটা পিআইএম। তাহলে এইটাই আমাদের মূল কথা ছিল। তাহলে এই দুটো ত্রিভুজের ভিতরে কি আসছে? পি ও এম ও ত্রিভুজ পিআইএম এর মধ্যে আমরা এই যে প্রমাণ করলাম কোনটা পি ও এম ইকুয়াল টু পিআইএম, এরা সমান। আর কি আর কোনটা সমান? যে পিএম ও ইকুয়াল টু পিএম আই, এই দুটো কোণ প্রত্যেকেই 90 ডিগ্রি সমকোণ। আর পিএম হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুটো কোণ আর একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অতএব ত্রিভুজ পিও এম সর্বসম ত্রিভুজ পিআই এম। অতএব কি দাঁড়ালো? এম ও ইকুয়াল টু এম আই, অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা প্রতিবিম্বের দূরত্ব তাই। তাহলে এটা আমরা জেনে নিলাম। এটা যে তোমাদের এই ইন্টারমিডিয়েটে খুব এসেনশিয়াল তা না, এটা জাস্ট আমরা জেনে নিলাম যে আমাদের একটা জানা একটা অভিজ্ঞতা থাকলো যে আমরা দর্পণের সামনে যত দূর দাঁড়ায় থাকবো আমাদের প্রতিবিম্বটা ঠিক তত দূর গঠিত হবে। এইবার যেটা কিছুটা দরকার আমাদের, যে গোলীয় দর্পণের ক্ষেত্রে কতিপয় রাশি, এই রাশিগুলো আমাদের খুব জানা দরকার। এবং সেগুলো হচ্ছে, এক নম্বরে যদি বলি বক্রতার কেন্দ্র। তাহলে যে কথা বলছিলাম যে বক্রতার কেন্দ্র, আমরা এই যে অনেকে মনে করে ইন্টারমিডিয়েটে উঠলে জ্যামিতি বক্স লাগে না, আসলে লাগে, অনেক কিছু জানার জন্য আমাদের করার জন্যই লাগে। এই যে আমি দুটো বৃত্ত আঁকছি, এই দুটো বৃত্ত দিয়ে আমি দুটো দর্পণকে চিহ্নিত করব। এখন এই যে দর্পণের একটা অংশ আমরা এখান থেকে যদি নিই এম ড্যাশ, তাহলে এই যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের অংশ বিশেষ যখন হয়, এই যে আমরা এইটাকে যদি উত্তল দর্পণ বলি, এই জায়গায় আমি দিলে এটা উত্তল দর্পণ হলো, এটা হচ্ছে সি। বক্রতার কেন্দ্র সিতে লিখতেছি। এই দর্পণটা যে গোলকের অংশ বিশেষ তার বক্রতার কেন্দ্রকে বলা হচ্ছে ওই দর্পণের বক্রতার কেন্দ্র। এইটা হচ্ছে কি দর্পণ? প্রথমটা হচ্ছে অবতল দর্পণ, আর এইটা হচ্ছে কি দর্পণ? উত্তল দর্পণ। আমরা জানি যে মসৃণ তলটা যেমন সেই অনুযায়ী নাম হবে। যেহেতু এর মসৃণ তলটা অবতল তাই এটা অবতল দর্পণ, আর এর মসৃণ তলটা উত্তল তাই সেটা উত্তল দর্পণ। তাহলে বক্রতার কেন্দ্র বোঝা গেল যে
যে গোলকের অংশবিশেষ তার কেন্দ্রকে বলা হচ্ছে ওই দর্পণের বক্রতার কেন্দ্র। 2 নম্বর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ একটা দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধকে আর বলে। 3 নম্বরে হচ্ছে দর্পণের মেরু। মেরু বলতে কি বুঝি? আমরা দেখেছি যে আমরা টর্চ লাইট দেখেছি। টর্চ লাইটে কী থাকে? একটা বাল্ব থাকে। কোথায় থাকে? ঠিক ওই যে ওর ভিতরে পারাযুক্ত যে বাটি থাকে সেই বাটির ঠিক মাঝখানটাকে একটা বাল্ব থাকে। ওই বাল্বটা যে জায়গায় থাকে সেইটাকে বলা হচ্ছে ওর দর্পণের মেরু। তাহলে আমি যদি এই হাতটা একটা দর্পণ হয়, তাহলে এই কলমটা যেখানে গেঁথে আছে সেইটাই হচ্ছে দর্পণের মেরু। তাহলে এই মেরুটাকে আমরা ঠিক ও বলছি। এইটা দর্পণের ঠিক মিডিল পয়েন্টটা। 4 নম্বরে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলছে? দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্র দিয়ে আমরা যে রেখাটা কল্পনা করছি সেইটাকে বলা হচ্ছে এখানে প্রধান অক্ষ। তাহলে এখানে ও সি এ বি যদি লিখি, তাহলে এ সি ও বি হচ্ছে প্রধান অক্ষ। 5 নম্বরে প্রধান ছেদ। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে কি, যে আমরা দর্পণটাকে যখন আমরা বলি যে দর্পণটাকে প্রধান অক্ষের সাথে লম্বভাবে একটা তল দিয়ে যদি কেটে দিই, তাহলে যে বক্ররেখায় দর্পণটাকে দেখা যাবে ওইটাকে প্রধান ছেদ। অর্থাৎ এইটা একটা দর্পণ, এই যে প্রধান অক্ষের সাথে তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দাঁড়ায় ক্লাস নিতে পারছি না, এই যে এই দর্পণটাকে ঠিক এই প্রধান অক্ষের সাথে এরকমভাবে একটা লম্ব তল দিয়ে যদি কেটে দেওয়া হয়, তাহলে এইরকম একটা বক্ররেখা তোমরা এখানে দেখতে পাবে। এই বক্ররেখাটাকে বলা হচ্ছে দর্পণের প্রধান ছেদ। 6 নম্বরে আসছে যে উন্মেষ। আমি যদি বলি উন্মেষটা কি, উন্মেষটা আর কিছু না, এই দর্পণের কেন্দ্রে সাথে দুই প্রান্ত যোগ করলে যে কোণ সৃষ্টি হয় সে কোণটাকে বলা হচ্ছে এম সি এম ড্যাশ, এটাকে বলা হচ্ছে উন্মেষ। 7 নম্বরে আমি যদি বলি প্রধান ফোকাস, একটা ইম্পর্টেন্ট বিষয় প্রধান ফোকাস। 7 নম্বরে প্রধান ফোকাস। প্রধান ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে ছড়ায় পড়ে বলে মনে হয় সেটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। এই প্রধান ফোকাস উত্তল দর্পণে ছড়ায় পড়ছে বলে মনে হবে, আর অবতল দর্পণে একটা বিন্দুতে মিলিত হবে, আমরা সেইটা দেখব। এখানে আমি আঁকার সময় বলি, একটুখানি যদি সবাই খেয়াল করো, 1 ইঞ্চির মাথায় এক একটা ফোঁটা দিব। এই এই পাশেও আমি 1 ইঞ্চির মাথায় এক একটা ফোঁটা আমরা দিব। এই 1 ইঞ্চির মাথায় আমি এক একটা ফোঁটা দিলাম। এর সুবিধা হচ্ছে আঁকলে তোমার নির্ভুল হবে। এখন এই চাঁদা দিয়ে এইটা অবতল দর্পণ, তাহলে আমি এই 90 ডিগ্রির দাগের সাথে মিশিয়ে এইভাবে আঁকবো। এখানেও 90 ডিগ্রি দাগের সাথে আমি মিশিয়ে উপরের দিকে যে কয় ডিগ্রি যাব, নিচের দিকে সেই কয় ডিগ্রি গেলে আমার দর্পণটা দেখতে খুব সুন্দর হবে। তাহলে এইটাকে কি আঁকলাম? একটা অবতল দর্পণ। এই এম ড্যাশ, এইটা এম ড্যাশ। এই পাশে অমসৃণ, তাহলে এই মসৃণ পৃষ্ঠটা কি আছে? অবতল আছে। তাহলে অবতল হলে আমাদের কি আছে? এইটা অবতল দর্পণ। আর এই পাশে যখন দেব সেটা হয়ে যাবে উত্তল দর্পণ। এইটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মেরু। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোকরশ্মি
আমার এসে পড়লে যে বিন্দুতে মিলিত হবে বা যে বিন্দু থেকে ছড়ায় পড়ছে বলে মনে হবে সেইটা হচ্ছে প্রধান ফোকাস। তাহলে আমি যে তিনটে ফোঁটা দিয়েছিলাম, একটায় মেরু হবে, একটায় প্রধান ফোকাস হবে, আর একটা বক্রতার কেন্দ্র হবে। এরও ঠিক সেই রকম, একটা প্রধান ফোকাস হবে, একটা বক্রতার কেন্দ্র। তাহলে মাঝখানেরটা হচ্ছে প্রধান ফোকাস, আর এই প্রান্তেরটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর দর্পণের উপরটা হচ্ছে মেরু। তাহলে এই বিন্দুতে মিলিত হবে বলে মনে হবে। এই বিন্দু থেকে ছড়ায় পড়ছে, যে বিন্দুতে মিলিত হবে সেটা আর মনে হবে না, সেটা সত্যিকার অর্থে মিলিত হবে। আর যে বিন্দু থেকে ছড়ায় পড়ছে বলে মনে হবে, সরি আমার এখানে একটু আঁকা, এই যে ভাঙা ভাঙা রেখা দিয়ে, এইটা ভাঙা ভাঙা রেখা হবে, এইটা ভাঙা ভাঙা রেখা হবে। কারণ কি, এদিকে তো আলোক রশ্মি আসবে না, এখান থেকে টেনে মিলাতে হবে। আর এই পাশে এই, তাহলে এই যে চিত্র আঁকার সময় তোমাদের এই তীর চিহ্নগুলো দিতে হবে, আলো কোন পথে আসছে এবং কোন পথ দেখে চলে যাচ্ছে এইটা তোমার ইন্ডিকেট করতে হবে। তাহলে তোমার কি হচ্ছে, এই দিক থেকে আলো আসছে, এই আলোক রশ্মিটা সরাসরি লম্বভাবে আপতিত হচ্ছে এবং সে লম্বভাবে প্রতিফলিত হবে। এখানেও এই রশ্মিটা এমনি আসে প্রতিফলিত হয়ে, তাহলে এই জায়গায় কি হচ্ছে যে আলোক রশ্মিগুলো এফ বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে অবতল দর্পণের প্রধান ফোকাস, আর এই বিন্দু থেকে ছড়ায় পড়ছে, এটা হচ্ছে উত্তল দর্পণের প্রধান ফোকাস। এরপরে আসছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কাকে বলে? যে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। তাহলে ও এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এখানেও ও এফ হচ্ছে ফোকাস দূরত্ব। আর হচ্ছে ফোকাস তল কাকে বলা হচ্ছে? ফোকাস তল বলছে যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে উলম্বভাবে যদি আমি কোনো তল কল্পনা করি, এ বি সি ডি, তাহলে এ বি সি ডিটা আছে ফোকাস তল। আমি যদি এখানে তোমাদের একটু দেখাই, এইটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে প্রধান ফোকাস, এর মধ্য দিয়ে এটা উলম্বভাবে যে তল কল্পনা করছে সেটা হচ্ছে ফোকাস তল। তাহলে মোটামুটি বোঝা গেল। আরেকটা জিনিস আছে যে সেটা হচ্ছে গৌণ ফোকাস। গৌণ ফোকাসটা একটু জানি। গৌণ ফোকাসটা কাকে বলা হচ্ছে? যে আমি একটু হাত দিয়ে এখানে সিম্পলি আঁকি, যে এইরকম একটা অবতল দর্পণ আছে, এম ও এম ড্যাশ, এই যে এইটা হচ্ছে ফোকাস বিন্দু, এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমি যে আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে কী হবে, আনত আসবে, এইরকম আনত আসার পরে তারা ফোকাস তলের যে বিন্দুতে মিলিত হবে সেইটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। তাহলে কোথায় মিলিত হলো? এফ ড্যাশ বিন্দুতে মিলিত হলো। তাহলে এফ ড্যাশ বিন্দুটা হলো ফোকাস তলের উপর একটা বিন্দু, তাহলে এইটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। মোটামুটি বোঝা গেল। এরপরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, এসএসসিতে এটা করেছো যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। যারা করেছো বা মনে আছে তাদের তো অশেষ ধন্যবাদ, কিন্তু যাদের মনে নেই তাদের সুবিধার্থে আমি আরেকবার একটু করিয়ে দিই। এটা খুবই সিম্পল ব্যাপার। এই যে আমি একটা অবতল দর্পণ আঁকবো, সিম্পলভাবে একটা 3টে ফোঁটা নেব, আমি বলেছি যে এই 3টে ফোঁটা দিয়ে আমি একটা অবতল দর্পণ আঁকছি। এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। তাহলে এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ। ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে মেরু। এফ হচ্ছে এখানে কি?
প্রধান ফোকাস, সি হচ্ছে বক্রতার কেন্দ্র। আমরা প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি আসে তাহলে সে কি করবে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসলে সেটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এই তাহলে এ বি, বা আমরা লিখতে পারি যে পি এ আলোক রশ্মি দর্পণের উপর এ বিন্দুতে, এ বি না বলে আমি পি এ বলছি, আপতিত হয়ে সে কোন পথে গেল? সে এফ বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে এ বি পথে প্রতিফলিত হলো। আমরা সি এ যোগ করি। সিটা কি? দর্পণের বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র সবসময় কি হয়? ওই দর্পণের উপর লম্ব হয়। তাহলে এইটা কি? পি এ রশ্মি সি এর সাথে যে কোণ করেছে আপাতন কোণ, এবং এ বি রশ্মি সি এর সাথে যে কোণ করেছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমাদের এখানে কি আই ইকুয়াল টু আর, প্রতিফলন সূত্র অনুসারে, অর্থাৎ পি এ সি ইকুয়াল টু দাঁড়ালো কত? সি এ এফ। এইবার দেখো এই আইকন সমান এইটা আইকন হবে, কারণ কি? দেখো পি এ সি ইকুয়াল টু সি এ এফ, এই দুটো কোণ একান্তর কোণ। এখন প্রতিফলনের সূত্র অনুসারে আমাদের আইকন আর আর কোণ সমান হওয়ার কারণে আমরা লিখতে পাচ্ছি কি? পি এ সি ইকুয়াল টু সি এ এফ। সি এ এফ লেখার আগে আমি এটাকে একটু সংশোধন করি যে পি এ সি ইকুয়াল টু এ সি এফ, কারণ এই কোণ আর এই কোণ কী কোণ? একান্তর কোণ। তাহলে আমরা 1 নম্বরে আর 2 নম্বর, অর্থাৎ এই 1 নম্বরে আর এই 2 নম্বরে এসে বামপক্ষ সমান, অতএব আমি লিখতে পারি সি এ এফ ইকুয়াল টু সি এ এফ ইকুয়াল টু কী দাঁড়ালো? এ সি এফ। এ সি এফ। তাহলে ত্রিভুজ এ সি এফ এ কোন কোণ? এ সি এফ ইকুয়াল টু সি এ এফ। এই কোণ আর এই কোণ সমান হওয়ার কারণে এ সি এফ এর বিপরীত বাহু কি? এ এফ। যদি দুটো কোণ সমান হয় তাহলে তাদের দুটো বাহু সমান। এ এফ ইকুয়াল টু সি এফ। এই এ এফ ইকুয়াল টু সি এফ, কারণ এই দুটো কোণ সমান হওয়ার কারণে বাহু দুটো সমান। এটা আমরা জ্যামিতিতে জানি যে ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের বাহু দুটো সমান হয়। তাহলে আমি কি পেলাম? এই বাহু সমান এই বাহু। এখন দর্পণের উন্মেষ খুব ছোট হলে, মানে এম আর এম ড্যাশ খুব কাছাকাছি হলে, এবং এ বিন্দু ও বিন্দুর নিকটে হলে, আমরা কি বলতে পারবো? এ এফ প্রায় সমান হয়ে যাবে কার? ও এফ এর সমান। তাহলে এ এফ যদি ও এফ এর সমান হয়ে যায় তাহলে আমি লিখতে পারি সি এফ সমান ও এফ। অর্থাৎ কি দাঁড়ালো? এফ ও সি এর মধ্যবিন্দু। অতএব আমি এফ যদি ও সি এর মধ্যবিন্দু হয় তাহলে আমি ও এফ ইকুয়াল টু লিখতে পারি ও সি বাই 2। এখন দেখো সমস্ত বাস্তব দূরত্ব ধনাত্মক, অবাস্তব দূরত্ব ঋণাত্মক। যেহেতু এখানে আলোক রশ্মি আসে মিলিত হয়েছে তাহলে এটাও বাস্তব, এই বক্রতার কেন্দ্র বাস্তব। তাহলে আমি দেখতে পাচ্ছি আর সমস্ত দূরত্ব মাপতে হবে কোথায়? দর্পণের মেরু থেকে। তাহলে ও এফ ফোকাস দূরত্ব, এফ আর ও সি আছে বক্রতার কেন্দ্র। তাহলে এফ ইকুয়াল টু আর বাই 2। আশা রাখি সবাই বুঝতে পারছ যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। এইবার দর্পণের আর একটা সমীকরণ আমি একটু দেখাবো, যে দর্পণের ক্ষেত্রে ওয়ান বাই ভি প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এসএসসিতে শুধু মনে হয় সমীকরণটা দিয়ে দেওয়া হয়েছিল, সমীকরণটা দিয়ে তোমাদের অঙ্ক করতে দেওয়া হয়েছিল, এবং এর প্রমাণ অনেক জায়গায় আগে ছিল, পরে হয়তো অনেক জায়গায় নেই। আমি তোমাদের সেটা একটু দেখাই। একদম সিম্পল ব্যাপার। ওই যে দর্পণ আঁকার যে রুলটা আমি বললাম, 1 ইঞ্চির মাথায় ফোঁটা দিতে হবে। কয়টা ফোঁটা? 3টে ফোঁটা। তাহলে তাহলে আমি বক্রতার কেন্দ্র এই আগে আমি দর্পণটা আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলেছি? উপরের দিকে যদি আমি 60 ডিগ্রি যাই, নিচের দিকেও আমি 60 ডিগ্রি আসবো, তাহলে আমার দর্পণটা দেখতে খুব সুন্দর হবে।
এই এই চাঁদা দিয়ে আঁকবা, সবাই সুন্দর হবে। এই এম ও এম ড্যাশ। তাহলে এইটা কি, প্রথমটা হচ্ছে বক্রতার কেন্দ্র, প্রথমটা হচ্ছে মেরু, মানে দর্পণের উপরে যেটা মেরু, আর এইটা হচ্ছে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্র, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝে হচ্ছে প্রধান ফোকাস হবে। এইবার আমি এই প্রধান অক্ষের উপরে একটা বিন্দু বস্তু নিই, প্রধান অক্ষের উপরে একটা বিন্দু বস্তু নেব, সেটা এইভাবে লিখি। এই বিন্দু বস্তুটার নাম দিলাম যে পি, পি দিলাম, অসুবিধে নেই, পি বা ও দিলাম, ও দিই, ও। তাহলে ওর থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপরে এ বিন্দুতে আপতিত হলো, এবং আমি কোন পথে যাবে সেই পথটা আঁকার জন্য আমার কি করতে হবে, আগেই বক্রতার কেন্দ্র যোগ করে নিতে হবে। যোগ না করে নিলে আমি কোন পথে যাবে সেই পথটা পাবো না, কারণ এইটা হচ্ছে সি এ হচ্ছে দর্পণের উপর লম্ব অর্থাৎ অবিলম্ব, তার মানে এইটা হচ্ছে আপতন কোণ, ও এ আপতিত রশ্মি, আপতিত রশ্মি সমান করে আমার একটা প্রতিফলন কোণ আঁকতে হবে। তাহলে আমি প্রতিফলন কোণটা, প্রতিফলন কত হলো, এ বি পথে প্রতিফলিত হলো, এ বি পথে প্রতিফলিত হলো। এ ও আপতিত আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হওয়ার পরে এ বি পথে প্রতিফলিত, এবং এই আপতন কোণ আর এই প্রতিফলন কোণ দুটো সমান হতে হবে। এই এরপরে একটা আলোক রশ্মি দিয়ে কখনো প্রতিবিম্ব গঠিত হয় না, অর্থাৎ ও বিন্দু থেকে আরেকটা আলোক রশ্মি আঁকতে হবে। এখন আমাদের যে রুলগুলো জানা আছে, যেমন এখানে আঁকিছি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, সেই রকম আরেকটা রুল আমাদের ব্যবহার করে আমাদের আরেকটা প্রতিফলিত রশ্মি আঁকতে হবে। তাহলে ও এ আমরা ও এ এখানে আমি যদি লিখে বইছি ও লিখেছি, তাহলে আমার এখন এইটাকে আমার একটাকে পি করতে হবে, দুটো ও হয়ে গেছে, তাহলে আমার বস্তুটাকে আমি পি লিখলাম, অসুবিধা নেই, বস্তুটা পি হলো, আর এই দর্পণের মেরু হলো কি ও। এটা আমার ও হয়ে গেছিলো, আমার খেয়াল ছিল না যে দুটো একই বিন্দু হয়ে গেছে। তাহলে পি থেকে আলোক রশ্মি পি এ পথে আপতিত হয়ে এ বি পথে প্রতিফলিত হলো, এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। এইবার পি ও পথে আলোক রশ্মি আপতিত হয়ে ও পি পথে ফিরে আসলো, তাহলে এ বি এবং ও পি প্রতিফলিত রশ্মিদ্বয় কোন বিন্দুতে মিলিত হয়েছে, কিউ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পি বিন্দুর বাস্তব প্রতিবিম্ব হচ্ছে কিউ। তাহলে আমরা প্রতিবিম্বটা পেয়ে গেলাম। এইবার আমরা এই সমীকরণটা প্রতিপাদন করব। তাহলে প্রথমে আমরা আসি ত্রিভুজ পি এ কিউ এ, তাই তো আমাদের কোন কোন, এই যে পি 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 এ সি ইকুয়াল টু সি এ কিউ, কারণ প্রতিফলনের সূত্র অনুসারে আমাদের আই কোণ আর আর কোণ সমান। আই কোণ মানে কত, আই কোণ মানে পি এ সি, আর আর কোণ মানে সি এ কিউ। তাহলে প্রতিফলনের সূত্র অনুসারে আই কোণ আর আর কোণ সমান, তাহলে পি এ সি ইকুয়াল টু সি এ কিউ। এখন দেখো, তাহলে আমার ত্রিভুজ পি এ কিউ এ, এই যে আমি কি পাইছি, পি এ সি ইকুয়াল টু সি এ কিউ, অর্থাৎ কি বলতে পারি, কোণ পি এ কিউ এর সমদ্বিখণ্ডক রেখা, সমদ্বিখণ্ডক কেটা এসি। তাহলে ত্রিভুজ পি এ সি এর পি এ সি কোণকে অর্থাৎ এ কোণকে সমান দুই ভাগে ভাগ করেছে সি এ রেখা। এখন আমরা এসএসসিতে উপপাদ্যে পড়েছি জ্যামিতিতে ত্রিভুজের কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ওই কোণ সংলগ্ন বাহু দুটোর অনুপাতে তৃতীয় বাহুকেও অন্তর্বিভক্ত করবে, অর্থাৎ আমরা কি বলতে পারি দ্বিখণ্ডক। অতএব আমরা বলতে পারবো যে ওই এ কোণের সংলগ্ন দুটো বাহু এপি ভাগ এ কিউ, এপি আর এ কিউ অনুপাত যা হবে, এই দ্বিখণ্ডক রেখার তৃতীয় বাহু পি কিউকে সেই অনুপাতে অন্তর্বিভক্ত করবে, অর্থাৎ হবে কত, পিসি ভাগ হচ্ছে কিউসি।
এই যে সি বিন্দুতে এই পি কিউ রেখা অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এ পি যা হবে, এ পি আর এ কিউর অনুপাত যা হবে, পি সি আর কিউ সির অনুপাত তাই হবে। এইটা হচ্ছে 1 নম্বর রেখা সমীকরণ। এইবার দেখো আমি বলছে কি যে যদি কিনা এ বি দর্পণের উন্মেষ খুব কম হলে এ বিন্দু ও বিন্দুর খুব নিকটে হবে। ও বিন্দুর যখন খুব নিকটে হবে তখন আমি কি বলতে পারবো যে এ বিন্দু ও বিন্দুর নিকটে হলে আমরা লিখতে পারবো পি এ প্রায় সমান কার, ও পি সমান হবে, এবং কে হবে এ কিউ প্রায় সমান হবে কার, ও কিউ সমান হবে। তাহলে আমি 1 নম্বরে আমি এই মানগুলো পাতালে আমি কি পাবো, এ পির পরিবর্তে বা পি এর পরিবর্তে আমি লিখতে পারবো ও পি, আর এ কিউর পরিবর্তে লিখতে পারবো ও কিউ ইকুয়াল টু পি সি ভাগ হচ্ছে কিউ সি। এখন দেখো সমস্ত দূরত্ব আমি বলেছি মেরু মানে ও বিন্দু থেকে মাপতে হবে। তাহলে এই পিসি এবং কিউসি এর দূরত্বগুলো কোনোটাই আমার ও বিন্দু থেকে নেই। তাহলে আমাদের কি করতে হবে, ও পি আর ও কিউ বাম পাশে থেকে গেল, পিসির সি বিন্দুকে ও বিন্দুতে টেনে নিয়ে যেতে হবে, তাহলে ও পি হবে। আমি পিসি সি বিন্দুকে ও পর্যন্ত টেনে নিয়ে গেছি, তার মানে কতটুকু বাড়াইছি, ও সি যত পর্যন্ত বাড়াইছি ততটুকু বাদ দিতে হবে। তাহলে ও পির থেকে ও সি বাদ দিলে আমাদের কি থাকবে, পিসি থাকবে। সেরকম সি কিউর কিউ বিন্দুকে ও বিন্দু পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে, তার মানে ও সি হবে, কতটুকু টেনেছি, ও কিউ, সেটা বাদ দিতে হবে, ও কিউ। এইবার দেখো আমরা এখানে কি কি পাবো, ও পি হচ্ছে বস্তুর দূরত্ব ইউ, ও কিউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব ভি, আর ও সি হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। এই মানগুলো আমরা বসাই দেবো। তাহলে ও পি সমান বসাবো ইউ, ও কিউ সমান ভি, তাহলে ও পি সমান ইউ, ও সি সমান আর, এটা আর মাইনাস ভি। এবার আমি কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে আমাদের কি আসবে, ইউ আর মাইনাস ইউ ভি ইকুয়াল টু ইউ ভি মাইনাস ভি আর। এই ভি আরকে এই পাশে আনবো, ইউ ভিকে ওই পাশে নিয়ে যাব, তাহলে ইউ আর প্লাস ভি আর, ইউ ভি প্লাস ইউ ভি। এইবার আমি কি করব, ইউ আর প্লাস ভি আর প্লাস 2 ইউ ভি। এইবার কি দিয়ে ভাগ করতে হবে, ইউ ভি আর দিয়ে ভাগ করব। ইউ আর ভাগ আছে ইউ ভি আর প্লাস ভি আর ভাগ আছে ইউ ভি আর, 2 ইউ ভি ভাগ আছে ইউ ভি আর। আমি দাগ দিয়ে পাশেই করি, আর অপর পৃষ্ঠে যার দরকার নেই। তাহলে এই জায়গায় কেটে গেলে কি থাকবে, অর 1/ভি প্লাস 1/ইউ ইকুয়াল টু 2/আর। এখন দেখো আর ইকুয়াল টু কি, আমি আগের যেটা করাইছিলাম আগের প্রশ্নটায়, সেটা আছে এফ ইকুয়াল টু r/2, অর্থাৎ আর ইকুয়াল টু কি দাঁড়ালো 2f, আর ইকুয়াল টু 2f। তাহলে আমি এখানে আর ইকুয়াল টু যদি 2f বসাই দিই তাহলে দেখা যাচ্ছে কি ইউ 2f, অর্থাৎ 1/ভি প্লাস 1/ইউ ইকুয়াল টু 1/f। এই তাহলে আমরা দর্পণের জন্য যে সমীকরণটা পালাম সেটা হচ্ছে 1/ভি 1/ইউ 1/এফ। তোমরা এটা তো আমি আগেই বলেছি, আরেকবার বলি, বস্তুর দূরত্ব ইউ দিয়ে লেখে, প্রতিবিম্ব দূরত্ব ভি এবং বক্রতার ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বকে এফ দিয়ে লেখে। তাহলে আমরা এই যে দর্পণের যে সমীকরণটা 1/ভি প্লাস 1/ইউ ইকুয়াল টু 1/এফ, এটা মোটামুটি আমরা শিখতে পারলাম। আশা রাখি সবাই বুঝেছো। আজকের ক্লাস এ পর্যন্তই আমি শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটা কথা বলি যে ক্লাসটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই তোমাদের যে ইয়েটা বলা যায় যে রিং বাটনে করে রাখবে, যে পরবর্তী ভিডিওটা আসলেই যাতে তোমরা দেখতে পাও, এবং ধারাবাহিকভাবে দেখলে আমার মনে হয় এই জ্যামিতিক আলোক বিজ্ঞানটা খুবই পরিষ্কার হয়ে যাবে। এটা সবাই একটু প্র্যাকটিস করবে, ভালো করে পড়াশুনো করবে। এই আপৎকালীন সময় করোনা ভাইরাস যে মহামারী আকারে আবার দেখা দিতে যাচ্ছে আবারও,
সেটা সবাই মানে আশঙ্কা করছে, সেই বিষয়ে সবাই সতর্ক থাকবে। সতর্ক থেকে পড়াশুনো যেভাবে চালিয়ে যাওয়া যায় সেভাবে আশা রাখি সবাই চালিয়ে যাবে এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবে, তাতে ধারাবাহিকভাবে বিষয়টা পরিষ্কার হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।